হুম আজকের এই গভীর বিশ্লেষণে স্বাগত। আজকে আমরা ইতিহাসের এমন একটা অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি, যেটা সত্যি খুব কৌতূহলোদ্দীপক আর রোমাঞ্চকর। হ্যাঁ, প্রথমবার শুনলে পুরো ঘটনাটা যে কোনো থ্রিলার গল্পকেও হার মানায়। একদম তাই। আমাদের আজকের মূল মিশন হলো কিছু ঐতিহাসিক উৎস আর গবেষণাপত্র ঘেঁটে একটা বিশেষ প্রশ্নের উত্তর খোঁজা। আর সেই প্রশ্নটা হলো কিভাবে এবং কেন একটা সম্পূর্ণ কাল্পনিক উপন্যাস সে যুগের প্রবল পরাক্রমশালী ব্রিটিশ সাম্রাজ্যকে এতটা ভয় পাইয়ে দিয়েছিল। ঠিক বলেছেন। ভয়টা এতটাই ছিল যে তারা শেষ পর্যন্ত পুলিশ লেলিয়ে দিয়ে বইটিকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছিল। আসলে যে কোনো ঔপনিবেশিক শক্তির কাছেই এটা একটা বড় ধাক্কা ছিল। হ্যাঁ। তো আজ আমরা কথা বলছি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত উপন্যাস পথের দাবি নিয়ে। যেটা সে সময় আক্ষরিক অর্থেই একটা আলোড়ন তৈরি করেছিল। শুনতে একবার চোখ বন্ধ করে ভাবুন তো, এমন একজন লেখকের কথা যার নতুন বই প্রকাশের খবর পেলে তা কেনার জন্য কলেজ স্ট্রিটের বইয়ের দোকানগুলোতে পাঠকদের দীর্ঘ লাইন পড়ে যেত। মানে মানুষের উন্মাদনাটা ছিল দেখার মতো। হ্যাঁ, যার লেখা গল্প আর উপন্যাসের পাতা উল্টাতে গিয়ে বাংলার ঘরে ঘরে মানুষের রাতের পর রাত ঘুম উড়ে যেত। মানুষ তার লেখার ওপর অন্ধ বিশ্বাস করত। অথচ সেই মানুষটিরই লেখা একটা নতুন বই একদিন হঠাৎ করে দোকান থেকে তুলে নেওয়া হলো। পাঠক কিছু বুঝে ওঠার আগে পুলিশ এসে বইয়ের সব কপি বাজেয়াপ্ত করল, প্রকাশনা সংস্থা ঘেরাও করল, আর পাঠকদের হাত থেকে তা এক প্রকার কেড়ে নেওয়া হলো। একটা কাল্পনিক উপন্যাস কিভাবে একটা বিশাল সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিতে পারে, সেই ইতিহাস সত্যিই অবাক করার মতো। ইতিহাসের এই অধ্যায়টি শুনতে যতটা নাটকীয় মনে হয়, এর পেছনের বাস্তবতা বোধহয় তার চেয়েও অনেক বেশি গভীর। ঠিক। এই ঘটনাটিকে যদি আমরা শুধু একটা বই নিষিদ্ধ হওয়ার সাধারণ ঘটনা হিসেবে দেখি, তাহলে কিন্তু এর মূল নির্যাসটা আমাদের কাছে অধরায় থেকে যাবে। তাহলে এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? এটাকে দেখতে হবে সাহিত্য এবং রাষ্ট্রশক্তির মধ্যকার এক নীরব অথচ তীব্র লড়াই হিসাবে। হ্যাঁ, যাদের হাতে রয়েছে আইন, পুলিশ, সেনাবাহিনী এবং গোটা একটা শাসনযন্ত্র। আর অন্যদিকে রয়েছেন এমন একজন লেখক যার হাতে কোনো অস্ত্র নেই। রয়েছে কেবল একটা কলম আর মানুষের মনের একেবারে গভীরে পৌঁছনোর এক অবিশ্বাস্য ক্ষমতা। এই দুই সম্পূর্ণ ভিন্নধর্মী শক্তির যখন মুখোমুখি সংঘর্ষ হয়, তখন তার ফলাফল যে কতটা সুদূর প্রসারী হতে পারে, পথের দাবি উপন্যাসের ইতিহাস তারই এক জ্বলন্ত প্রমাণ। আজ আমরা আমাদের উৎসগুলোর গভীরে গিয়ে সেই মনস্তাত্ত্বিক লড়াইয়ের পরতগুলোই ধাপে ধাপে উন্মোচন করব। আচ্ছা, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। এই পুরো অসাধারণ ঘটনাটির কেন্দ্রে যে মানুষটি রয়েছেন, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার সম্পর্কে আমাদের উৎসগুলো কি বলছে সেখান থেকেই শুরু করা যাক। 1876 সালের 15ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে তার জন্ম। কিন্তু তার জীবন মোটেও কোনো রূপকথার মতো ছিল না। একদমই না। সেই যুগের অন্যান্য প্রতিষ্ঠিত সাহিত্যিকদের মতো আর্থিকভাবে সচ্ছল তিনি ছিলেন না। অত্যন্ত দারিদ্র্যের মধ্যে দিয়ে তার বেড়ে ওঠা, জীবনের একটা বড় এবং গুরুত্বপূর্ণ সময় তিনি কাজের সন্ধানে কাটিয়েছিলেন বার্মায়, যাকে আমরা আজ মিয়ানমার নামে চিনি। এই যে চরম দারিদ্র্যের সাথে প্রতিদিনের লড়াই আর বার্মায় কাটানো জীবনের নানা ঘাত-প্রতিঘাতের অভিজ্ঞতা, এগুলোই কিন্তু তার দেখার চোখটা বদলে দিয়েছিল। আর এটাই তার লেখার মূল রসদ হয়ে উঠেছিল। তিনি তার কলমে এমন সব কালজয়ী উপন্যাসের জন্ম দিয়েছেন যা আজও সমানভাবে পঠিত হয়। যেমন ধরুন দেবদাস, পরিণীতা, গৃহদাহ, শ্রীকান্ত, চরিত্রহীন, বড়দিদি কিংবা দত্তা। উৎসগুলো বিশ্লেষণ করলে এই উপন্যাসগুলোর মধ্যে একটা খুব স্পষ্ট প্যাটার্ন চোখে পড়ে। হ্যাঁ, সে যুগের তথাকথিত ভদ্র সমাজ যে মানুষদের কথা একেবারেই বলতে চাইত না, যাদের তারা সমাজচ্যুত করে রাখত, শরৎচন্দ্র অবলীলায় তাদের আপন করে নিয়েছিলেন। সমাজের নিচুতলার মানুষ, চরম অবহেলিত বিধবা নারী কিংবা সমাজের চোখে যারা পতিত, এদের তিনি অত্যন্ত সাহসের সাথে তার গল্পের নায়ক নায়িকা হিসেবে তুলে ধরেছিলেন। এখানে যে বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় তা হল শরৎচন্দ্রের এই চরিত্র নির্মাণের পেছনের নিজস্ব দর্শন। তিনি তো কেবল পাঠকদের অলস সময়ের বিনোদনের জন্য এই চরিত্রগুলো তৈরি করেননি। না, সমাজের এই নিচুতলার মানুষদের, যারা প্রতিনিয়ত বঞ্চনার শিকার হচ্ছিল,
তাদের অবর্ণনীয় কষ্টকে তিনি অত্যন্ত নিখুঁতভাবে তার সাহিত্যের পাতায় তুলে এনেছিলেন। এর মাধ্যমে তিনি নিজের অজান্তেই অথবা হয়তো অত্যন্ত সচেতনভাবেই তৎকালীন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে একটা নীরব সামাজিক বিদ্রোহ শুরু করেছিলেন। তিনি সরাসরি প্রশ্ন তুলেছিলেন সমাজের সেই জরাজীর্ণ কাঠামোর বিরুদ্ধে, যা মানুষকে তার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করে রাখে। আর এই সামাজিক বিদ্রোহই ছিল তার প্রথম ধাপ। ঠিক এই সামাজিক বিদ্রোহের পথ ধরেই তিনি ধীরে ধীরে বৃহত্তর রাজনৈতিক বিদ্রোহের দিকে পা বাড়িয়েছিলেন। তিনি খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন যে সমাজের এই বঞ্চনার সাথে পরাধীনতার একটা গভীর সম্পর্ক রয়েছে। তাই তার কলম একসময় শুধু সমাজের কুসংস্কারের বিরুদ্ধেই নয়, বরং রাষ্ট্রের পরাধীনতার শৃঙ্খলের বিরুদ্ধেও সোচ্চার হয়ে ওঠে। এই উত্তরণের বিষয়টা সত্যি খুব দারুণ। সামাজিক বিদ্রোহ থেকে রাজনৈতিক বিদ্রোহে তার এই যে বাঁক নেওয়া, তার সবচেয়ে বড় প্রমাণ হল ১৯২৬ সালে প্রকাশিত তার এই বিখ্যাত উপন্যাস পথের দাবি। এই উপন্যাসের পটভূমি হিসেবে তিনি বেছে নিয়েছিলেন তার নিজের সেই অত্যন্ত পরিচিত জায়গা বার্মাকে। সেই সময়ে বার্মা ব্রিটিশ ভারতেরই একটা অংশ ছিল এবং বহু ভারতীয় সেখানে কাজের সূত্রে থাকতেন। এই উপন্যাসের মধ্যে দিয়ে শরৎচন্দ্র বাংলা সাহিত্যকে এক সম্পূর্ণ নতুন ঘরানার সাথে পরিচয় করিয়ে দেন। আর এই উপন্যাসের সবচেয়ে বড় আকর্ষণ হল এর কেন্দ্রীয় চরিত্র সব্যসাচী মল্লিক। সব্যসাচী কোনো সাধারণ মানুষ নয়, সে একজন কট্টর এবং অত্যন্ত মেধাবী বিপ্লবী। সে একজন ডাক্তার, বহু ভাষায় পারদর্শী এবং তার জ্ঞান ও বুদ্ধিমত্তা অসাধারণ। ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে সে বার্মায় আত্মগোপন করে আছে। পুলিশ হন্যে হয়ে তাকে খুঁজছে, কিন্তু সে ধরাছোঁয়ার একেবারে বাইরে। শুধু আত্মগোপন করে থাকাই নয়, সে কিন্তু চুপ করে বসে নেই। অত্যন্ত সুকৌশলে সে সাধারণ শ্রমিক এবং মেহনতি মানুষের মনে স্বাধীনতার স্বপ্ন বুনে দিচ্ছে, তাদের সঙ্গবদ্ধ করছে। সব্যসাচীকে শরৎচন্দ্র এমন একজন আদর্শ বিপ্লবী হিসেবে চিত্রিত করেছেন, যার যুক্তি অত্যন্ত তীক্ষ্ণ, যার রাজনৈতিক দর্শন অনেক গভীর, এবং যিনি দেশের স্বাধীনতার জন্য নিজের জীবনসহ সব কিছু হাসিমুখে ত্যাগ করতে প্রস্তুত। ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে বেশি চমকপ্রদ হয়ে ওঠে। উপন্যাসের একটা পর্যায়ে এই সব্যসাচী চরিত্রটি অত্যন্ত স্পষ্ট ভাষায় এমন কিছু যুক্তি তুলে ধরে, যা সে সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে ছিল রীতিমতো বিস্ফোরক। সে সময়ের মূলধারার রাজনীতি মূলত আবেদন নিবেদনের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু সব্যসাচী কেবল এই আবেদন নিবেদনের রাজনীতিতে বিশ্বাসী ছিল না। সে পরিষ্কারভাবে বলে যে ব্রিটিশ শাসন কোনোভাবেই ভারতের জন্য কল্যাণকর হতে পারে না, কারণ ঔপনিবেশিক শক্তির মূল উদ্দেশ্যই হল শোষণ করা। আর এই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির জন্য শুধুমাত্র অনুনয় বিনয় বা আবেদন করাটাই যথেষ্ট নয়। কারণ যে সাম্রাজ্য গায়ের জোরে টিকে আছে, তারা কখনোই শুধু কথায় চিরে ভেজাবে না। প্রয়োজনে তাই সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিতে হবে। একজন জনপ্রিয় লেখকের কলম দিয়ে বেরোয়া এই কথাগুলো সে যুগে কতটা সাহসী ছিল, তা আজ হয়তো আমাদের পক্ষে পুরোপুরি কল্পনা করাও কঠিন। এই সাহসিকতার পেছনের প্রেক্ষাপটটাও আমাদের বুঝতে হবে। সব্যসাচী চরিত্রটি কোনো শূন্য থেকে তৈরি হওয়া অলীক কল্পনা ছিল না। হ্যাঁ, আমাদের উৎসগুলো ঠিক সেটাই বলছে। অনেক ইতিহাসবিদ এবং গবেষক মনে করেন এই চরিত্রটি আসলে বাস্তব জীবনের বিপ্লবীদের ছায়ায় তৈরি। বিশেষ করে তৎকালীন প্রখ্যাত বিপ্লবী নেতা রাসবিহারী বসু বা তার মতো অন্যান্য সশস্ত্র বিপ্লবীদের আদর্শের একটা স্পষ্ট প্রভাব রয়েছে। রাসবিহারী বসু নিজেও তো পুলিশের চোখে ধুলো দিয়ে দীর্ঘ সময় আত্মগোপন করেছিলেন, দেশের বাইরে গিয়েও বিপ্লবের কাজ চালিয়েছিলেন। শরৎচন্দ্র তার নিজস্ব অভিজ্ঞতা এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির নিখুঁত পর্যবেক্ষণের মাধ্যমেই এমন একটা জীবন্ত চরিত্র নির্মাণ করতে পেরেছিলেন, যা তরুণ সমাজকে চুম্বকের মতো আকর্ষণ করেছিল। উপন্যাসের পাতায় তারা যেন নিজেদের স্বপ্নের এক বাস্তব প্রতিচ্ছবি দেখতে পেয়েছিল। আর ঠিক এই প্রবল আকর্ষণটাই ব্রিটিশ সরকারের রাতের ঘুম পুরোপুরি হারাম করে দিয়েছিল। ১৯২৬ সালে পথের দাবি ধারাবাহিকভাবে পত্রিকায় প্রকাশিত হওয়ার পর যখন বই আকারে বেরোল, তখন পাঠকদের মধ্যে এক অভাবনীয় সাড়া পড়ে যায়। বিশেষ করে সে সময়ের তরুণ সমাজ এই বই পড়ে প্রবলভাবে আলোড়িত হয়। তাদের ভেতরে দেশপ্রেম ও বিপ্লবের এক নতুন চেতনা জাগ্রত হতে শুরু করে। বইটির জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছায় যে ব্রিটিশ ভারতের সরকার বিষয়টি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়ে।
পরিস্থিতি এমন দাঁড়ায় যে প্রকাশের মাত্র কয়েক মাসের মাথায় ১৯২৭ সালের গোড়ার দিকেই ব্রিটিশ সরকার পথের দাবি বইটিকে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করে। সরকারের পক্ষ থেকে তখন বলা হয়েছিল যে এই বইটির রাজদ্রোহমূলক বা সিডিশাস এবং এটি জনমনের সরকার বিরোধী মনোভাব উস্কে দিচ্ছে। এই জায়গাটিতে আমাদের তৎকালীন ব্রিটিশ প্রশাসনের দৃষ্টিভঙ্গিটাও একটু নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। আমরা যদি ইতিহাসের পাতাগুলো ঘাটিয়ে দেখি তাহলে দেখব ব্রিটিশ সরকার তাদের দিক থেকে বিদ্যমান আইনি কাঠামোর ভেতরে থেকেই এই পদক্ষেপ নিয়েছিল। হ্যাঁ, তৎকালীন ভারতীয় দণ্ডবিধি এবং প্রেস আইন অনুযায়ী এমন যে কোনো প্রকাশনা বন্ধ বা বাজেয়াপ্ত করার ক্ষমতা সরকারের হাতে ছিল, যা রাজার বিরুদ্ধে ঘৃণা বা অবমাননা ছড়াতে পারে। ব্রিটিশ প্রশাসন যে কোনো ঔপনিবেশিক শক্তির মতোই তাদের সাম্রাজ্যের স্থায়িত্ব রক্ষার স্বার্থে আইনটির প্রয়োগ করেছিল। অন্যদিকে তৎকালীন ভারতীয় লেখক এবং বুদ্ধিজীবীরা তাদের লেখনীর মাধ্যমে দেশের স্বাধীনতার পক্ষে জনমত তৈরি করার চেষ্টা করছিলেন। এখানে আমরা কোনো পক্ষ নিচ্ছি না, শুধু ঐতিহাসিক তথ্যগুলো তুলে ধরছি। এটি ছিল দুটো সম্পূর্ণ বিপরীতমুখী দর্শনের এক ঐতিহাসিক সংঘাত। একটি পক্ষ চাইছিল স্থিতিশীলতা এবং সাম্রাজ্য রক্ষা করতে, অন্য পক্ষ চাইছিল সেই সাম্রাজ্যের ভিত নাড়িয়ে স্বাধীনতা ছিনিয়ে আনতে। করি তবে দেখব যে একটা শক্তিশালী সরকার আসলে কেবল কয়েকটা মুদ্রিত পৃষ্ঠাকে ভয় পায়নি। তারা ভয় পেয়েছিল বাংলার সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী লেখকের কলমের অসীম শক্তিকে। সে সময় ভারতের রাজনৈতিক আবহাওয়া এমনিতেই বেশ উত্তপ্ত ছিল। একদিকে কংগ্রেসের আন্দোলন, অন্যদিকে বিভিন্ন গোপন বিপ্লবী সংগঠনের তৎপরতা। এই বিস্ফোরক পরিস্থিতিতে শরৎচন্দ্রের মতো একজন লেখক, যার প্রতিটি শব্দ মানুষ বেদবাক্যের মতো গ্রহণ করে, তিনি যখন একজন সশস্ত্র বিপ্লবী চরিত্রকে এতটা মহিমান্বিত করে উপস্থাপন করেন, তখন তা দাবানলের মতো ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। মাত্র কয়েক হাজার বিপ্লবীকে হয়তো পুলিশ দিয়ে দমন করা যায়, কিন্তু লক্ষ লক্ষ সাধারণ পাঠকের মনে যদি বিপ্লবের সেই আগুন ছড়িয়ে পড়ে, তবে তা সামলানো অসম্ভব। আর সেই সম্ভাবনাই ছিল ব্রিটিশ সরকারের আসল ভয়ের জায়গা। সেটা অত্যন্ত যৌক্তিক একটা পয়েন্ট। কলমের শক্তি যে কতটা প্রবল হতে পারে, এটি তার এক অসাধারণ দৃষ্টান্ত। তবে এখানে একটা অবাক করা তথ্য আমাদের উৎসগুলোতে পাওয়া যায়, যা শরৎচন্দ্রকে শুধু একজন সাহিত্যিকের গণ্ডিতে আটকে রাখে না। হ্যাঁ, আমরা অনেকেই হয়তো জানি না যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু শুধু তার উপন্যাসের পাতায় বা কল্পনার জগতেই বিপ্লবী ছিলেন না। বাস্তব জীবনেও তিনি ছিলেন স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় সমর্থক। তিনি হাওড়া জেলা কংগ্রেস কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের প্রতি তার পূর্ণ সমর্থন ছিল। যদিও সশস্ত্র বিপ্লবের পন্থা নিয়ে তার নিজস্ব কিছু রাজনৈতিক ভিন্নমত ছিল, তিনি নিজে সশস্ত্র আন্দোলনে যুক্ত ছিলেন না, তবুও তিনি বিপ্লবীদের অকৃত্রিম দেশপ্রেমকে গভীরভাবে সম্মান করতেন। তিনি বিশ্বাস করতেন যে সাহিত্য সৃষ্টি কেবল মানুষের বিনোদনের জন্য হতে পারে না। সাহিত্য মানুষের চেতনা তৈরি করে, সমাজ বদলাতে সাহায্য করে। পথের দাবি লেখার সময় তিনি খুব ভালো করেই জানতেন যে এই বই প্রকাশের পর তাকে চরম রাজনৈতিক বিতর্কের মুখে পড়তে হবে। হয়তো জেলে যাওয়ার ঝুঁকিও ছিল, কিন্তু কোনো আইনি পরিণতি তাকে এই লেখা থেকে আটকাতে পারেনি। ঠিক এই জায়গাতেই আরেকটা বিষয় বিশ্লেষণ করা খুব জরুরি। ব্রিটিশদের এই নিষেধাজ্ঞা আদতে কী ফল বয়ে এনেছিল? ব্রিটিশ প্রশাসন হয়তো ভেবেছিল আইন করে একটা বই নিষিদ্ধ করে দিলে সাধারণ মানুষ হয়তো ধীরে ধীরে বইটি ভুলে যাবে। সব্যসাচী মল্লিক বিপ্লবী ধারণাও অঙ্কুরে বিনষ্ট হবে। কিন্তু বাস্তবে এর ফল হলো সম্পূর্ণ উল্টো। এটা তো মানুষের একটা অত্যন্ত সাধারণ মনস্তত্ত্ব। যে জিনিসটি নিষিদ্ধ, যাকে রাষ্ট্র লুকিয়ে রাখতে চায়, তার প্রতি মানুষের আকর্ষণ বহুগুণ বেড়ে যায়। পথের দাবি নিষিদ্ধ হওয়ার পর বইটির চাহিদা রাতারাতি অবিশ্বাস্যভাবে বেড়ে গেল। নিষিদ্ধ হওয়ার কারণে বইটি প্রকাশ্যে বিক্রি বন্ধ হয়ে গেলেও গোপনে হাতে হাতে বইটি তরুণ সমাজের কাছে পৌঁছাতে লাগল। কেউ হয়তো লুকিয়ে বইয়ের কপি তৈরি করছে, কেউ রাতের অন্ধকারে মোমবাতির আলোয় পড়ছে, আবার কেউ বা বইয়ের মলাট পাল্টে অন্য বইয়ের ভেতর লুকিয়ে এটি পাচার করছে। এই একটা নিষেধাজ্ঞা শরৎচন্দ্রকে এক রাতের ব্যবধানে একজন রাজনৈতিক প্রতীকে পরিণত করল। রাষ্ট্র আসলে বইটিকে নিষিদ্ধ করে প্রকারান্তরে বইটির প্রচারণাই করে দিয়েছিল। এই শ্বাসরুদ্রকর এবং উত্তেজনাময় ঐতিহাসিক ঘটনার শেষে এক অদ্ভুত এবং করুণ বাস্তবতার মুখোমুখি হতে হয় আমাদের। একটা ঐতিহাসিক ট্র্যাজেডি যেন লুকিয়ে আছে এই নিষেধাজ্ঞার উপসংহারে। বছরের পর বছর ধরে বইটি নিষিদ্ধ থাকার পর শেষ পর্যন্ত ১৯৩৮ সালে পরিস্থিতি কিছুটা বদলাতে শুরু করে।
শেষ সময় বাংলায় কংগ্রেস সরকার ক্ষমতায় আসে এবং তারা পথের দাবি উপন্যাসের উপর থেকে এই দীর্ঘস্থায়ী নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় পর বইটিকে অবশেষে মুক্তির স্বাদ দেওয়া হয়। কিন্তু নিয়তির এক নির্মম পরিহাস হল, এই নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে ওঠার ঠিক কিছুদিন আগে ১৯৩৮ সালের ১৬ই জানুয়ারি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন। যে বইয়ের জন্য তিনি এত আইনি জটিলতা এবং মানসিক চাপ সহ্য করেছেন, সেই নিজের নিষিদ্ধ বইটির প্রকাশ্য মুক্তি তিনি নিজের চোখে দেখে যেতে পারলেন না। স্বাধীন ভারতে তার বইটি আবার মানুষের হাতে হাতে ঘুরবে, এই দৃশ্য দেখার সৌভাগ্য তার হল না। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে দেখব যে ব্রিটিশ আমলে সাহিত্যের উপর সেন্সরশিপ আরোপের ঘটনা এটাই প্রথম বা একমাত্র ছিল না। ভারতীয় দণ্ডবিধির ১২৪ ধারা, যা মূলত রাজদ্রোহ বা সেডিশন আইন নামে পরিচিত, ঔপনিবেশিক যুগে এই আইনটিকে বারবার একটা শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এই অস্ত্র প্রয়োগ করা হয়েছে সেই সব লেখক এবং স্বাধীন চেতা বুদ্ধিজীবীদের চুপ করিয়ে রাখার জন্য, যাদের বক্তব্য সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াত। উদাহরণস্বরূপ প্রখ্যাত নেতা বাল গঙ্গাধর তিলকের লেখাকেও ঠিক একই আইনের আওতায় এনে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। এমনকি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু নির্দিষ্ট রাজনৈতিক প্রবন্ধ বা কবিতা নিয়েও তৎকালীন সরকারি মহলে গভীর অস্বস্তি তৈরি হয়েছিল। যদিও রবীন্দ্রনাথের আন্তর্জাতিক খ্যাতির কারণে তারা সরাসরি তার লেখা নিষিদ্ধ করার মতো চূড়ান্ত পদক্ষেপ নিতে ইতস্তত করত, কিন্তু নজরদারি ছিল অত্যন্ত কড়া। তা বা শাসনযন্ত্র কি কখনো মানুষের ভেতরের চেতনাকে চিরতরে রুদ্ধ করতে পারে? আইনের বেড়াজাল দিয়ে কি একটা শক্তিশালী ধারণাকে পুরোপুরি মুছে ফেলা সম্ভব? রাষ্ট্র যখন একটা বই পোড়ায়, তখন কি সে আসলে বইয়ের ভেতরের ধারণাকেও পুড়িয়ে ফেলতে পারে? তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ায়? আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা যে মূল নির্যাসটি পাই, তা হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন এমন একজন বিরল স্রষ্টা, যিনি সমাজ এবং রাষ্ট্র উভয়ের বিরুদ্ধেই সমান সাহসিকতার সাথে নিজের কলম ধরেছিলেন। তার পথের দাবি শুধু একটা গোয়েন্দা গল্প বা রোমাঞ্চকর উপন্যাস নয়, এটি সে সময়ের একটা জীবন্ত ঐতিহাসিক দলিল। এটি প্রমাণ করে যে তলোয়ারের চেয়ে কলম সত্যি অনেক বেশি শক্তিশালী। ব্রিটিশ সরকার তাদের ক্ষমতা প্রয়োগ করে একটা ছাপা বইয়ের পাতাগুলো বাজেয়াপ্ত করতে পেরেছিল। কিন্তু সেই বইয়ের প্রতিটি শব্দ মানুষের মনে বিপ্লবের যে অদম্য চেতনা জাগিয়ে তুলেছিল, তাকে তারা কোনো আইন দিয়ে নিষিদ্ধ করতে পারেনি। আজ ব্রিটিশ সাম্রাজ্য নেই, সেই প্রতাপশালী ভাইসরয়েরাও নেই, সেই নিষেধাজ্ঞাও নেই, কিন্তু পথের দাবি আজও সগৌরবে আমাদের ইতিহাসে নিজের জায়গা ধরে রেখেছে। আর এখানেই হয়তো সাহিত্যের সবচেয়ে বড় জয়। রাষ্ট্র জোর করে ডালপালা ছাড়তে পারে, কিন্তু শিকড় উপড়াতে পারে না। এই চমৎকার উপসংহারের পর আজকের মতো আমাদের আলোচনায় এখানেই শেষ করতে হচ্ছে। তবে বিদায় নেওয়ার আগে শ্রোতাদের উদ্দেশ্যে একটা গভীর চিন্তার বিষয় ছুড়ে দিতে চাই, যেটা নিয়ে সবাই একটু ভেবে দেখতে পারেন। ১৯২০ দশকে একটা কাল্পনিক উপন্যাস একটা সাম্রাজ্যকে এতটাই ভয় পেয়ে দিয়েছিল যে তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সেটি নিষিদ্ধ করেছিল। কিন্তু আজ এই আধুনিক ডিজিটাল যুগে, যেখানে প্রতিদিন তথ্যের বন্যা বয়ে যাচ্ছে, সেখানে কি একটা নিছক কাল্পনিক সাহিত্যকর্মের পক্ষে কোনো শক্তিশালী রাষ্ট্রকে এতটা ভয় পাইয়ে দেওয়া সম্ভব? আধুনিক যুগে কি ফিকশন তার সেই সমাজ কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে? নাকি আমরা আসলে নতুন কোনো পথের দাবির অপেক্ষায় আছি, যা হয়তো কোনো বইয়ের পাতায় নয়, বরং সম্পূর্ণ নতুন কোনো মাধ্যমে এসে আমাদের প্রচলিত ধারণার ভিত নাড়িয়ে দেবে? যখন কোনো কর্তৃপক্ষ সেন্সরশিপ দিয়ে একটা ধারণাকে মুছে ফেলতে চায়, তখন কি সেই নিষেধাজ্ঞাই আসলে ধারণাটিকে সবচেয়ে বেশি অমর করে তোলে? সেন্সরশিপ কি দমনের হাতিয়ার, নাকি বিদ্রোহের সবচেয়ে বড় বিজ্ঞাপন? এই প্রশ্নটি নিয়েই আজ আমরা বিদায় নিচ্ছি।